কি করতে হবে এটা কিন্তু আমরা সবাই জানি, উই অল নো হোয়াট দ্য ইস্যুজ আর, কিন্তু যেটা করতে হবে সেটা কেন হয় না এইটা নিয়ে কিন্তু খুব একটা রিসার্চ হয় না। দ্যাট ইজ দ্য পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মস। ওয়াই ইজ ইট দ্যাট হোয়াট নিডস টু বি ডান ডাজ নট গেট ডান? যখন 99 ভাগ কিছু একটা পচে থাকে, ইজ অফ ডুইং বিজনেস যদি আপনি 100 জনকে জিজ্ঞেস করেন, যদি 99 লোক বলে যে এটা ইটস নট ওয়ার্কিং, একজন হয়তো বলতো ঠিক আছে, এখন হয়তো 5 জন বলবে। এখন কি আমি বলবো যে দেখেন আমি ইজ অফ ডুইং বিজনেস আমি 4 গুণ বেটার করে দিয়েছি, নাকি আমরা বলবো যে 95% এখনো একেবারে অসন্তুষ্ট? বোথ আর কারেক্ট, দুইটাই কিন্তু সত্যি। এই জন্য আমরা কোথা থেকে শুরু করলাম এটা একটু দেখা উচিত। আমরা 2 সপ্তাহ আগে ওয়াশিংটন ডিসিতে গেলাম, আমি, সালেউদ্দিন স্যার, আহসান মনসুর ভাই, আমরা 3 জন, IMF ওয়ার্ল্ড ব্যাংকের যে অ্যানুয়াল মিটিং। ঠিক 1 বছর আগে যখন অ্যানুয়াল মিটিং হলো গত বছর, সেটা ছিল আমাদের প্রথমবার আমরা 3 জন একসাথে অ্যাজ এ টিম উই ওয়েন্ট টু প্রেজেন্ট আওয়ার কেস টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক এন্ড IMF। 1 বছর আগে আর 1 বছর পরে আমাদের যে সিচুয়েশনটা ছিল, যে ন্যারেটিভটা ছিল, আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, যেভাবে আমাদেরকে সেই সময় ডিফেন্ড করতে হয়েছিল, অনেক কিছু প্রতিশ্রুতি দিতে হয়েছিল, তারপরে 1 বছরের মধ্যে আমরা যেভাবে আসলাম, অনেক কিছুতে নেগোশিয়েট করতে হয়েছিল অ্যাট এ ভেরি মাইনিউট ডিটেল। তখন আমাদের সামনে যে সিনারিওগুলো তুলে ধরা হয়েছিল অ্যাট এ ম্যাক্রো ইকোনমিক লেভেল, কারেন্সি, রিজার্ভস, ইনফ্লেশন, ল অ্যান্ড অর্ডার, গ্রোথ, NPLs, যেই দিকে তাকাই সব দিকেই ক্রাইসিস প্যারামিটার্স। তার সাথে যদি আমরা কম্পেয়ার করি এবার আমাদের সবাইকে, বিশেষ করে সালেউদ্দিন স্যারকে, ওরা যেভাবে এবার ওয়েলকাম করলো ওদের এমডি, ডেপুটি এমডিজ, আমি সাধারণত ইমোশনাল হয় না, আই রিয়েলি গট ইমোশনাল অ্যাবাউট দ্যাট। এটা যদি আপনারা দেখতেন, maybe you would have appreciated it a little bit more. যে হ্যাঁ ঠিকই 95% হয়তো এখনও বলবে যে কিছুই হয়নি, কিন্তু আসলে আমরা যেই পরিস্থিতিতে ছিলাম ওখান থেকে যে কাউন্টার ফ্যাকচুয়াল কি হতে পারত। আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেছিলাম আমি যখন এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছে। ডয়েচে ব্যাংক লন্ডনে আমি শুরু করে আমাকে সিঙ্গাপুরে পাঠালো, তখন আমাদের জাকার্তায় কলিগদেরকে ইভ্যাকুয়েট করে সিঙ্গাপুরে আনতে হলো, কারণ ওদের রেস রায়েটস, চাইনিজ এথনিক ওদের বিজনেস পুড়িয়ে দিয়ে সব ধ্বংস করে দিচ্ছিল। ওদের জিডিপি লেভেল ওয়েন্ট ডাউন বাই 25%, আমাদের গ্রোথ রেট কমেছে, ওদের জিডিপি লেভেল ওয়েন্ট ডাউন বাই 25%, ইনফ্লেশন হলো ট্রিপল ডিজিটস। আমরা যে এখন বললেন যে আমাদের ইনফ্লেশনের কথা, গত 1 বছর থেকে শুরু করে আমি তো এক্সপেক্ট করছিলাম ইট শুড গো আপ টু 25%, 30%। আপনি যদি যে কোনো এই বিপ্লব পরবর্তী কোনো দেশ দেখেন, শ্রীলঙ্কা দেখেন, 65% ইন দ্য ফার্স্ট ইয়ার, 20% ইন দ্য সেকেন্ড ইয়ার, এখন গিয়ে হয়তো 5%-এ আসছে। কিন্তু ওই যে একবার যে 65-এ উঠে গেল, ওখান থেকে আবার 16%-এ উঠে গেল, ওই প্রাইস লেভেলটা তো আর কোনোদিন নামবে না। এটার কারণে যে ওদের কীরকম ডিস্ট্রাকশন অফ ওয়েলথ হয়েছে আপনারা ইউ হ্যাভ নো আইডিয়া। জিডিপি লেভেল যখন কমে যায় এভাবে, গরিব ধনী সবার যে কীরকম একটা প্রভাব পড়ে, এটা ইটস অ্যান ইনক্রেডিবল সিচুয়েশন। তো সেখান থেকে আমরা যে স্টেবিলাইজ করতে পেরেছি, আমার মনে হয় বাংলাদেশ গভর্নর সাহেব, সালেউদ্দিন স্যার, বশির ভাই, সবাই ওনাদের যার জায়গা থেকে যেই কাজটা করেছে, আমি কোনোদিন হয়তো মাইক্রো ডিটেলসে বলতে পারবো, লাইন বাই লাইন। সিচুয়েশনটা একটু চিন্তা করেন, আমি আসছি হলো সেপ্টেম্বরের 4 তারিখে, অন্তর্বর্তী সরকার হওয়ার বোধহয় 3-3.5 সপ্তাহ পর। দ্য ফার্স্ট ওয়ান টু কাম ফ্রম অ্যাব্রড। আমাকে যখন ফোন করা হলো, আমি বুঝলাম যে খুব একটা প্রশ্ন করে লাভ নাই, যে আমার কাজটা কি, চলে আসো তারপর দেখা যাবে। এসে আমাদের there was no principal secretary, half staff পলাতক, ওয়াইফাই কোথায় পাবো, কার্পেট নাই, কার্পেট it was all broken down. Congratulations, you're the government, কিন্তু কোনো পুলিশ নেই। আশুলিয়াতে আগুন ধরছে, গাজীপুরে সব আপনাদের গার্মেন্টস,
শ্রমিকদের আন্দোলন, এখন কে আসল শ্রমিক কে হলো নকল এটা বোঝার খুবই ডিফিকাল্ট। বেতন দেওয়া যাচ্ছে না, কোনটা আসলেই বেতন দেওয়া যাচ্ছে না, কোথায় মালিক পলাতক, আর কোথায় আমাদের কারণে আমরা অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছি সেই কারণে বেতন দেওয়া হচ্ছে না, এগুলোকে আলাদা করতে হবে। কোনো বায়ার বলছে আমরা এখনই ভিয়েতনাম চলে যাচ্ছি, ইন্ডিয়া চলে যাচ্ছি, বেশিরভাগ পরে দেখা গেল এরা আনঅথরাইজড ভাবে বলছে। আমার যেহেতু পরিচয় আছে এদের সব গ্লোবাল সিইওদের সাথে, আই মিট দেম ইন ডাভোস, ওদেরকে আমি যখন কল করলাম দেন দে রিয়েলাইজ দ্যাটস নট গোইং টু হ্যাপেন। কিন্তু ওই মুহূর্তে খুবই দ্যাট ওয়াজ আ ক্রাইসিস সিচুয়েশন। আমরা কাদেরকে দিয়ে কাজ করাবো তখন? আমাদের যে জেনারেল হাফিজ সাহেব আছেন বিশেষ সহকারী, উনি আর আমরা গেলাম একদিন, আমরা সারাদিন আই জাস্ট ফলো দ্য মিলিটারি টু সি এক্স্যাক্টলি হোয়াটস গোয়িং অন। ইন্টেলিজেন্স কি দিয়ে তারপর জানতে চাচ্ছি যে কি হয়, একটু একদিন আগে জানতে পারলে ভালো হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তো সামনেই যেতে পারছিল না তখন। তো ছোট করে বলি, মানে জাস্ট লেটস কিপ দ্যাট ইন মাইন্ড বিফোর অ্যান্ড আফটার। আমরা কোথায় আসছি? আমাদের প্রথম অবজেক্টিভ ছিল টু স্টেবিলাইজ, তারপরে গিয়ে এটাকে আরেকটু সামনের দিকে নিতে হবে। আমি তো পলিটিক্যাল সাইডটা বললামই না, পলিটিক্যাল সাইডটা তো ইট ওয়াজ হাইলি ভলাটাইল, কতগুলো ফোর্স আসছে আমাদের উপর। আপনার প্রেজেন্টেশনে দেখলাম একটা স্লাইড আছে অন গ্লোবাল আনসার্টেনিটি, এটা বোধহয় একটা IMF এর চার্ট। গ্লোবাল আনসার্টেনিটি যদি দেখেন, লাস্ট টাইম অল টাইম হাই হয়েছিল কোভিডের সময়, ওইটার সাথে কম্পেয়ার করলে ইট ইজ নাও 2 times ডাবল দ্য প্রিভিয়াস পিক। আর 2015 সাল 10 বছর আগেরটা যদি কম্পেয়ার করেন, ইফ আই এম রিডিং ইট কারেক্টলি, 5 গুণ বেশি। So the general state of uncertainty globally is 5 times higher. এখন কেউ যদি আমাকে বলে যে আমি বিজনেস নিয়ে চলে যাচ্ছি, এই দেশে চলে যাব, ওই দেশে, কোন দেশে যাবে ওরা? গ্লোবাল আনসার্টেনিটি ইজ অ্যাট অ্যান অল টাইম হাই। অ্যাটলিস্ট আমাদের বিপ্লবটা হয়ে গেছে, ভিয়েতনামেরটা এখনো বাকি আছে, অন্যদেরটা এখনো এভরিওয়্যার ইজ। ফ্রান্সে কয়টা প্রাইম মিনিস্টার হয়েছে গত 3 বছরে? কে বলতে পারবেন আমাকে? দ্যাটস 6 প্রাইম মিনিস্টার্স। আমরা আসার পর থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার চেঞ্জ হলো, জাপানের প্রাইম মিনিস্টার 2 বার চেঞ্জ হলো, নেপাল তো হলোই। ইটস এ হাইলি ভলাটাইল আনসার্টেন ওয়ার্ল্ড। তারপর আমাদের USAID বন্ধ হলো, উইচ ইজ মেক্স অ্যান ইম্প্যাক্ট। তারপরে ট্রাম্প ট্যারিফ আসলো, প্রথমে 37%, তারপর এটা অন্য গল্প, একদিন জানবেন আপনারা যে কীভাবে ইট কেম ডাউন টু 20%, অ্যান্ড হোপফুলি আপনাদের অনেকে ছিলেন আমাদের সাথে তখন, থ্যাংক ইউ ফর দ্যাট। কিন্তু আমরা যদি আন্তরিকভাবে কাজ না করতাম তখন, তাহলে উই উড নট হ্যাভ গটন টু দ্য রেজাল্ট। আচ্ছা, ইনফ্লেশন, দ্রব্যমূল্যের দাম, আমরা তো ভয় ছিলাম রোজার সময় যদি আমরা এটা কন্ট্রোল না করতে পারতাম। তারপরে ল অ্যান্ড অর্ডার, অনেক দিন ইট ফেল্ট লাইক ইট ওয়াজ আউট অফ কন্ট্রোল, কোনো দিন আসলেই আউট অফ কন্ট্রোল, কোনো দিন পারসেপশন এরকম হচ্ছিল। প্রতিদিন দ্রব্যমূল্যর কন্ট্রোল করার জন্য রোজার সময় 4-5 জন উপদেষ্টারা মিলে একসাথে কাজ করেছেন। পরে এক সময় যখন দেখা গেল যে ওয়্যার হাউস করা হচ্ছে হলো আউটার অ্যাঙ্কারের যে জাহাজের মধ্যে, তখন আমাদের পোর্টের ম্যাজিস্ট্রেট একজন মহিলা আছেন, শি গট অন এ কোস্ট গার্ড স্পিড বোট, বাইরে ওখানে গিয়ে শি বোর্ডেড দ্য শিপস, ওখানে গিয়ে স্পট ফাইন করে বলছে যে 24 hours ইউ ইদার টেক ইট অন শোর অর ইট বিলংস টু দ্য গভর্নমেন্ট। এইভাবে করে উই গট টু দ্য রেজাল্ট যেটা আমাদের আসছে এখন। আমার ফোকাস সবসময় ছিল যে যেখানে আমি নীতিগত চেঞ্জ করতে পারছি না, কারণ যাদেরকে দিয়ে কাজ করাবো ওদেরকে আমি হয়তো ওনাদের ক্যাপাবিলিটির আমার খুব একটা অ্যাসেসমেন্ট নাই, অথবা ওনাদেরকে অনেক ক্ষেত্রে, টু বি ভেরি অনেস্ট, আই কুড নট ট্রাস্ট দেম। তখন আমার উদ্দেশ্য ছিল যে এই মুহূর্তে কোথায় কি আটকে গেছে আমি এটা খুলে দেওয়ার চেষ্টা করছি। নীতিগত যে চেঞ্জ করতে হবে ওগুলো পরবর্তী নেক্সট স্টেজে করা হবে। তো তখন প্রধান উপদেষ্টা সাহেবের সাজেশনে আমি একটা ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি করলাম ফর ইনভেস্টমেন্ট কোঅর্ডিনেশন। এটাতে সবাই আসেন, এনবিআর চেয়ারম্যান সাহেব, বাংলাদেশ ব্যাংক গভর্নর, আর গত 2-3টা মিটিংয়ে আমরা প্রাইভেট সেক্টর থেকে, PGMA থেকে আসে। এক একটা মিটিং 3-4 ঘন্টা হয়,
প্রত্যেকটা অ্যাকশন ওরিয়েন্টেড হয়, কোথায় কি আটকে গেছে, আসলেই কেন আটকে গেছে। বেবসার একটা কমপ্লেইন যেটা বলছে আমি চিঠি দিয়ে বসে আছি, কমার্স থেকে ছাড়পত্র লাগবে, কমার্স বলছে এনবিআর করবে, এনবিআর বলছে বাংলাদেশ ব্যাংকে লাগবে। ওই মিটিংয়ে 4 জনই আছে, কোনো চিঠি আদার প্রদান হবে না, লেটস গেট ইট ডান। ওই মিটিংয়ের মিনিটসগুলো আমরা পাবলিশ করি। গতকালকে হলো আমার লাস্ট মিটিং, ওইটার পুরো ডিটেলস আপনারা পাবেন ওয়েবসাইটে, কে কী করতে পারলো কি করতে পারলো না। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এনবিআরের, এটা তো আপনারা আমার চেয়ে বেটার জানেন, অনেক বছর ধরে করার চেষ্টা করা হচ্ছিল। আমাকে বলা হলো যে এটা 19টা মন্ত্রণালয় একসাথে কাজ, এটার সাথে যুক্ত হতে হবে, এটা ওরা করতে চাচ্ছে না। তখন আমরা বললাম ঠিক আছে, এই কমিটিতে নিয়ে আসেন, আমরা এখানে উই উইল ফলো ইট আপ কেস বাই কেস। এখন এটা হয়ে গেছে, 6 সপ্তাহ আগে বোধহয় এটা শুরু হলো। 5 লাখের বেশি পারমিট এখান থেকে হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যেটা ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে একটা এস্টিমেট দিল, এই 2 মাসের মধ্যে 12 লাখ ফিজিক্যাল ভিজিটস টু দি অফিসেস হ্যাভ বিন স্টপড। যে পারমিটের জন্য আমাকে 12 লাখ বার যেতে হতো সম্মিলিতভাবে একটা অফিসে, আর অফিসে গিয়ে তারপর কি হয়রানি হতো, কি ঘুষ দিতে হতো, এগুলো তো দূরের কথা। এই 12 লাখ যে 2 মাসের মধ্যে বন্ধ হয়েছে বা রিপ্লেস করা হয়েছে, দ্যাট ইজ এ হিউজ ইমপ্রুভমেন্ট। এখন আমাদের একটা প্রবলেম আমরা মনিটর করতে হবে, আমরা মনিটর করছি যে যখন অনলাইন সিঙ্গেল উইন্ডো হয়ে যায়, অফলাইন অপশনটা যেন বন্ধ হয়ে যায়। দের ইজ নো আদার ওয়ে অফ ডুইং উইথ ইট। এর আগের যতগুলো ডিজিটালাইজেশন অ্যাটেম্প্ট হয়েছিল, আমরা মানে সরকার বলতো যে এটা ডিজিটাল হয়ে গেছে, কিন্তু আসলে অফলাইনটা খোলা থাকতো, আর মনিটর করার কোনো কালচার নাই আমাদের মধ্যে যে আসলে কি অনলাইন মেথডটা ইউজ করা হচ্ছে কি হচ্ছে না। তারপর চিটাগাং পোর্ট, আপনারা পোর্টের কথা খুব বলছেন। লাস্ট টাইম আপনারা কেউ ওখানে গিয়ে, প্লিজ জার্নালিজম যারা আপনারা আছেন, আমার সাথে যান, আমাকে ছাড়া যান, গিয়ে পুরো জার্নিটা দেখেন যারা পোর্ট ইউজ করে ফ্রম স্টার্ট টু ফিনিশ। আমি ওখানে ঘন্টার পর ঘন্টা বসে আই জাস্ট অবজার্ভড অ্যান্ড আই নাও গো এভরি মান্থ টু অবজার্ভ দ্য চেঞ্জেস। এখন যে গেটসের পোর্টে ঢুকা যায় আপনারা জানেন, পোর্টে যে লরি ঢুকতে হতো মার্চ মাসের আগ পর্যন্ত, ট্রাক ওখানে পার্ক করে নেমে স্টলে গিয়ে ক্যাশ দিয়ে একটা কাগজের স্লিপ নিয়ে আবার গাড়িতে উঠে আবার ওখানে গিয়ে গেট খোলার আগে ওখানে আবার গার্ডকে ওইটা দিয়ে তারপরে হয়তো আরও কিছু পয়সা দিতে হতো, তারপর যদি ভাগ্য ভালো হয় তাহলে ঢুকতে দিত। এখন এটা 100% ডিজিটাইজ। তো এটা একটা, আমি বললাম এটা একটা বড় ব্যাপার। কি হলো, এটা করতে অসুবিধা কি? প্রথমত আমাদের লোকরাই এটা করতে চাচ্ছে না। তখন আবারও সেই ম্যাজিস্ট্রেট, আরও কয়েকজন ম্যাজিস্ট্রেট নিয়ে স্পট ফাইনিং করা শুরু হলো। তারপর যে বললাম যে ওইটা খোলার আগে যে একটা কিউআর কোড স্ক্যান করতে হয়, এখন ওই স্ক্যানিংয়ের একটা স্পেশাল ডিভাইস থাকে, ওই ডিভাইসটা ম্যাজিক্যালি কাজ করা বন্ধ হয়ে গেল। আজকে এটা আউট অফ অর্ডার। এখন কিউআর কোডের জন্য তো আপনার মেশিন লাগে না, যে কোনো ফোন দিয়ে করা যায়। তো আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে এটা তো মেশিনটা লাগবে না, এখন থেকে কিউআর কোডে করো। প্রায় 1.5 লাখ ড্রাইভার আর হেল্পারদের বায়োমেট্রিক্স এখন অনলাইনে আছে, আর যাদের এটা অনলাইনে প্রি রেজিস্টার ওদের জন্য আরও দ্রুত এটা হয়ে যায়। ও আরেকটা দেখলাম যে পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে আপনি বোধহয় 50-60 টাকা চা দিলে, যদি কোনো ড্রাইভার এই অনলাইন সিস্টেমটাতে একটু কমফর্ট ফিল করছে না, আপনি চা খেতে খেতে ওরা করে দেবে আপনার জন্য। এটা একটা ব্যবসা শুরু হয়ে গেছে ওখানে, সুন্দর। কিন্তু প্রাইস ট্যাগটা ওখানে ওইভাবে আছে। আমি ওখানে বসে আমার ফোনে আই ওয়াজ জাস্ট অবজার্ভিং, যেটা আগে কমপক্ষে 20 মিনিট লাগতো পুরো প্রসেসটা, ট্রাক থামিয়ে ওখানে গিয়ে নিয়ে আসার জন্য 20 সেকেন্ড লাগে এখন। যেই প্রসেসটা, মানে এটা একটা সিম্পল ব্যাপার, এটা নিয়ে যে আমাদেরকে এখন সেলিব্রেট করতে, এইটাই হলো দুঃখের ব্যাপার না, যে এটা একটা আনবিলিভেবল ব্যাপার। জি থ্যাংক ইউ। জি না, কিন্তু এটা আমাদের, এটা যে হয়েছে এটা মানুষ জানে না, এটা যে আমার জন্য একটু দুঃখের ব্যাপার। কিন্তু এটা যদি উল্টাটা হতো, কোনো একটা প্রসেস যেটার জন্য আমরা 20 পয়সায় করি, এটা যদি বাড়িয়ে কেউ 2000 টাকা করে দিত, তাহলে তো আপনারা আন্দোলন করে এখন সব কিছু শেষ করে ফেলতেন। কিন্তু এটা যে উল্টা পথে একটা এফিসিয়েন্সি গেইন হলো, এটার কথা কিন্তু কেউ বলছে না।
আচ্ছা, পেমেন্ট আমি একদমই জানতাম না যে জাহাজ আসলে বার্থিং করার জন্য $4,000 লাগে বোধহয় একটা ফি। এইটা দেওয়ার জন্য কোনো অনলাইন মেথড অ্যাভেলেবল ছিল না 2 মাস আগ পর্যন্ত। দেশি বিদেশি শিপিং লাইন ওদেরকে জাহাজটা থামায় নেমে এসে 3-4টা অফিসে গিয়ে জমা দেওয়ার পর তারপরে, আর এর মধ্যে কি হয় আমি জানি না, কিন্তু ফিজিক্যালি পেমেন্ট ক্যাশ করে তারপরে যেতে হতো। এটা এখন 24 আওয়ার্স অনলাইন, ওরা বাইরে ওখান থেকে ইনস্ট্যান্টলি করে ফেলতে পারে। এটা নিয়ে যে কি হচ্ছে অফিসের ভিতরে, আমার কফিতে যে এখনো বিষ দেয় নাই, আমি তো একেবারে I'm astounded যেটা দিচ্ছে না। আচ্ছা, আউটার অ্যাঙ্কারেজে এখন কোনো ওয়েটিং টাইম নাই। আগে বেশ কয়েকদিন ছিল, এখন there is zero at the moment। মনিটর করতে হবে, দেখা যায় কি হয়। টার্ন অ্যারাউন্ড টাইম, একটা জাহাজ এসে যে ফেরত চলে যাবে, আগে কতদিন হতো, এখন কতদিন হবে, আপনারা গিয়ে এই ডাটাগুলোকে প্লিজ একটু দেখে আসুন। 20% of the space in the yard is occupied by auctionable containers। 5, 10, 15, 30 বছর ধরে কন্টেনার পড়ে আছে ওখানে, আপনারা কেউ এটা নিয়ে বলেন না। একটা দেখলাম 11 বছর ধরে আছে, ভিতরে হলো পেরিশেবল আপেল, ফ্রুটস, ভেজিটেবলস এখনো আছে ওর ভিতরে, আর তারপরে হলো হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল। একটা এক্সপ্লোশন হলে তো দ্যাট ইজ আ ম্যাসিভ ইস্যু। এখন অকশনটা কে করবে? এনবিআর করবে না পোর্ট করবে? অন পেপার এনবিআর করবে। তো চেয়ারম্যান সাহেব আদেশ করে দিলেন যেটা করতে হবে। 5-6 মাস হয়ে গেল, হয়নি। তারপর আমরা গেলাম, আমাদের শিপিং উপদেষ্টা সাহেব গেলাম, আমরা সবাই যাওয়ার পর তারপরে এবার এখন এগ্রি করা হলো যেটা করা হবে। আচ্ছা, এটার কারণগুলো আবার খুবই, আমি মজার ব্যাপার বলতে আসলে দুঃখের ব্যাপার এগুলো সব। অকশন করার জন্য কমার্স থেকে ছাড়পত্র লাগবে, যে আমরা যদি এটা বিক্রি করে ফেলি এটা যে লোকাল মার্কেটে যাবে, এটা কি, এইটা পেতে অনেক দেরি হচ্ছে। এখন ক্লিয়ার হয়ে গেল মোটামুটি। কিন্তু অকশন করার পর যদি 60% কম হয় রিজার্ভেশন প্রাইসের চেয়ে, তাহলে এটা আমি আর বিক্রি করতে পারবো না, এটাকে রেখে দিতে হবে। তখন আমরা বললাম আচ্ছা, স্পেশাল পাওয়ার দিলাম তোমাকে, এটা যেই প্রাইস পাও না কেন তাড়াতাড়ি এটাকে করে ফেলো। এখন জার্নালিস্টরা ধরছে, উনি এটা নিজের আত্মীয়কে কম পয়সায় দিয়ে দিছে, এনার পিছনে একটা দুদক ইনভেস্টিগেশন করা উচিত। এখন এই বেচারা এটাতে কোনো অনিয়ম করে নাই, এটাতে কেন শুধু শুধু হরা হবে? কিন্তু উনি যে অন্য কোথাও কোনো অনিয়ম করে না, এটার তো কোনো গ্যারান্টি নেই। দুদক আসলে তো এটাও ধরবে, এটাও ধরবে। এখন তো উনি এই কাজটা আর করবে না। আবার ওনাকে এখন আশ্বাস দেওয়া হবে, না প্লিজ গেট ইট ডান। প্রি অ্যারাইভাল কাস্টমস ক্লিয়ারেন্স, আমাদের কোনো প্রি অ্যারাইভাল কাস্টমস ক্লিয়ারেন্স হয় না, এয়ারপোর্টেও হয় না, পোর্টে হয় না। এটার কোনো কারণ নাই। টেকনোলজি আছে, আমাদের আইন আছে, রুলস আছে, সব করতে দেয়। এটা সময়ও আছে। আমাদের নিয়ারেস্ট পোর্ট কোথা থেকে আসে? সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া। 4-5 দিন তো কমপক্ষে সময় থাকে। আর সিঙ্গাপুরের জাহাজটা তো শুধু সিঙ্গাপুর থেকে আসে না, আরও দূর থেকে আসে, 10-12 দিন থাকে। যা কিছু আপলোড করতে হবে অনলাইনে করে ফেলেন, এটা ইট শুড বি ডান। অ্যারাইভেলের তো ইনকামিংয়ের জন্য তো কোনো ওয়্যার হাউসের দরকারই হওয়া উচিত না, কিন্তু হচ্ছে না। এখন কাস্টমস বলে আমরা তো করতে চাই, এই এজেন্টগুলো আছে এখানে, ব্রোকার, ওরা করতে দিচ্ছে না। ওরা বলে না এটা আমরা না, ওটা। তো এটা এখন আমি হাত দিয়েছি, চেষ্টা করছি এটা করার জন্য। আমি অ্যাপিল করব আপনাদেরকে, যদি আসলে ব্রোকারদের একটা রেজিস্ট্যান্স থাকে, আপনারা তো ওদের কাস্টমার, আপনারা একটু প্রেশার দেন, আপনারা একটু হেল্প করেন। এটা যদি আমরা করতে পারি, প্রি অ্যারাইভাল ডিজিটাইজেশন, তাহলে আমার মনে হয় অনেক লাভ হতে পারে। এরকম আরও অনেক একটার পর একটা এক্সিকিউশন। এখন হলো জাস্ট লাইন বাই লাইন আমাদেরকে কাজ করতে হবে, কোথায় কোথায়। আর আদেশ দিলে কাজ হয় না, এটা আমরা ধরে রাখতে হবে। এই জন্য ওটা করার পর কাজটা হচ্ছে কিনা এটা মনিটর করতে হবে। আপনি যে এফওসির কথা বললেন, তারপরে যে বন্ডেড ওয়্যার হাউসের এইসব আছে, এগুলো যখন আমি আমার সমন্বয় কমিটিতে আনি, তখন আমার সামনে থাকে হলো একজন যে সাফার করছে এটার ব্যাপারে। যেহেতু
বিকেএমই বিজেএমই অনেক মোটামুটি স্পটলাইট পায়, আই ডেলিবারেটলি ওয়েন্ট টু সামওয়ান হু ডাজ নট গেট দ্য স্পটলাইট। খেলনা এক্সপোর্ট করে, সফট টয়েজ, হাই মার্জিন। আমরা যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলি, এটা এইসব ইন্ডাস্ট্রি আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে। এখন খেলনা টেডি বেয়ারটার সাইজ হলো এতটুকু, চশমাটার সাইজ হলো এতটুকু, সানগ্লাস, ওইটার উপর আমরা লাক্সারি সানগ্লাসেসের ফুল ডিউটি আরোপ করব। আর এটা কেন আমরা ওই এইচএস কোডটা ইউজ করি না, এটার জন্য আমরা আটকে রাখলাম। আর যেহেতু আমি জানি আপনি 2-3 দিনের মধ্যে এটা না ছড়াতে পারলে পুরাটা লস হয়ে যাবে, এখন তো আমি প্রভু, আমি যা চাই আপনাকে দিতেই হবে আমাকে ওই সময়। তো তখন আমরা উই গট ইট ডান স্ট্রেট। আর যখন আপনি একটা গ্রোথ বিজনেস হন, এফওসিতে যদি কোটা থাকে ওটার কোনো লাভ হয় না, কারণ গত বছরের কি জানি রুল ছিল, গত বছরের তো গ্রোথ বিজনেস মানেই তো আমার আরও বেশি হবে এটা হচ্ছে। তারপরে প্রবাসী কল্যাণ, আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স, ওনাদের জন্য কেউ কিছু দেখে না। আচ্ছা, ওইটাতে আসছি। এই সমন্বয় কমিটির লাস্ট পয়েন্টটা আমি বলি। দেখা গেল যে এসএমই যারা আছে ওনাদের কথাও কেউ খুব একটা শুনে না। এসএমই ফাউন্ডেশনকে বললে যে আমাদেরকে একটু সাহায্য করেন, আমরা শুধু চিঠি দেই আন্তর মন্ত্রণালয়, চিঠিটা কোনো সময় রেসপন্ড করে, কোনো সময় করে না। তো যেহেতু আমার সাথে ওই মিটিংয়ে গভর্নর সাহেব থাকেন, এনবিআর চেয়ারম্যান সাহেব, গভর্নর সাহেব বললেন যে আমরা তাহলে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আরও স্পেশালি ডিপ ডাইভ করব। তখন একটা সভা করলাম এসএমই ফাউন্ডেশনে, তখন দেখলাম যে ঢাকার বাইরে যারা আছে ওদেরটা খুব একটা বুঝতে পারলাম না। তখন আমরা জুম করে ওনাদেরকে যুক্ত করলাম। তারপর গভর্নর সাহেব বললেন যে আমাকে আমরা নেক্সট মিটিংটা করব ওনার অফিসে 1 মাসের মধ্যে, এর মধ্যে যার যার বিষয়গুলো আছে 1 পৃষ্ঠার একটা সামারি করে পাঠান, আমরা করে ফেলবো। তো এখন উই হ্যাভ টেকেন এ সেট অফ ডিসিশনস। আমাদেরকে বলা হচ্ছিল যে আমি ক্ষুদ্র উদ্যোক্তা, আমি ফেসবুকে বিক্রি করব, ফেসবুকে আমাকে $500 দিতে হবে, ওইটা আমি পেমেন্ট করতে পারছি না। এখন এসএমই কার্ড থাকলে $3000 পর্যন্ত ইউ ক্যান ডু দ্যাট উইদাউট দ্যাট। আরও কয়েকটা খুব ভালো ভালো জিনিস হবে এই কয়েকদিনের মধ্যে আমরা এসএমই নিয়ে জানতে পারবো। কিন্তু এগুলোও যেটা বলছি আপনাকে খুব ডিটেইলে লাইন বাই লাইন কাজ না করলে, এই উপরে থাকলে ওইটা রাজনীতিবিদদের জন্য ছেড়ে দেন। আপনারা ব্যবসা করেন, ইউর অ্যাবাউট বিজনেস, অ্যাবাউট অ্যাকাউন্টিং, অ্যাবাউট নাম্বারস। নিচে এসে আমার লেভেলে এসে লেটস ট্রাই অ্যান্ড সলভ অ্যাজ মেনি প্রবলেমস অ্যাজ পসিবল। এই প্রবাসী কল্যাণের জন্য একটা বলি শুধু, যে এই আসিফ নজরুল ভাই এত কষ্ট করলেন এই এর জন্য। পাসপোর্ট ডিসেম্বর মাসে দেখা গেল যে প্রায় 6 লাখ পাসপোর্টের ওভার ডিউ হয়ে গেছে, যে আমরা পাসপোর্ট দিতে পারছি না। আর যেই সমস্যাটা বললাম, যদি আপনি বিদেশে থাকেন, পাসপোর্ট যদি না পান, ওয়ার্ক পারমিট এক্সপায়ার হলে আপনি দেশে পাঠিয়ে দেবে, অ্যান্ড দ্যাট ইজ দি এন্ড অফ ইউর লাইফ। উনি 1 মাসের মধ্যে এগুলা ক্লিয়ার করে ফেলল, জাস্ট আন্তঃমন্ত্রণালয় কোথায় কোথায় ব্লকেজগুলো আছে ওগুলোকে আনব্লক করে দিয়ে। এখন একটা দেশে দেখা গেল যে এবার, আচ্ছা ঠিক আছে, এটি গল্পটা অন্যদিন বলবো, কারণ আমি শেষ করতে যাচ্ছি, উই আর অল টায়ার্ড। তো শেষ করার আগে যেটা একটু বলতে যাচ্ছি, একটা জিনিস আমরা কেউ এখনই করছি না, আর আমি আশা করবো যে আগামী সরকারের সাথে আপনারা এই ভুলটা আরেকবার করবেন না, আর সেই সময় আমি আপনাদের সাথেই থাকবো। আমাদের আসলে যে রিফর্ম করা দরকার, এই রিফর্মটা দরকার হলো একটা ডিজাইন লেভেল থেকে, নট এট দ্য লেভেল অফ যদি কোনো ভাগ্যক্রমে একটা ভালো সচিব পেয়ে যায় ওই মন্ত্রণালয়ে, তাহলে হয়তো জিনিসটা আগাবে। এখন একটা ভালো গভর্নর আছে, পরে যদি না থাকে তখন কি হবে? We have a fundamental design flaw in the way the government is structured. আমাদের কোন মন্ত্রী in charge of export diversification? কেউ নাই। এই কয়েকটা বিষয় আপনারা যে তুললেন, আমি দেখলাম যে আমি যদি এখন বলতে চাই যে ক্যাবিনেটে who is responsible overall for logistics? Who is overall responsible for multi-fiber? Who is responsible? এই যতগুলো থিম্যাটিক ইস্যুগুলো বললেন, কোনোটারই কোনো মিনিস্টেরিয়াল ওনার নাই, যেটার কারণে প্রধান উপদেষ্টা সাহেব আমাকে আমার মতো আর কয়েকজনকে বলে যে ট্রাই অ্যান্ড ডু দি ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন, যেহেতু এই মুহূর্তে আমাদের ওইটা নাই। কিন্তু সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াতে ইন দ্য প্রাইম মিনিস্টার্স অফিস দে হ্যাভ কোঅর্ডিনেটিং মিনিস্টার্স ইন ক্যাবিনেট, আর প্রত্যেকটা মিনিস্টারের
তিনটা রোল থাকে সিঙ্গাপুর, আপনি ওদের ওয়েবসাইটে গেলে। ফার্স্টলি দে রান দ্য মিনিস্ট্রি দে রান। আমি হলো কমার্স মিনিস্টার, একই সাথে দে আর দ্য সেকেন্ড মিনিস্টার অফ সামবডি এলসেস মিনিস্ট্রি। একজন আরেকজনের কলিগের আন্ডারে আরেকটা মিনিস্ট্রির সেকেন্ড ইন কমান্ড হয়ে যায়। আর থার্ডলি দে হ্যাভ টু বি রেসপন্সিবল ফর আ হোল অফ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। ওরা যদি বলে যে আমি এসএমইদের জন্য ক্রস বর্ডার পেমেন্ট সহজীকরণ করব, ওইটার জন্য একটা মন্ত্রী থাকবে ফর দ্য নেক্সট 6 মান্থস। তারপর ওই ইস্যুটা ক্লিয়ার হয়ে গেলে তারপর আবার হয়ে যাবে। তো আমাদের একটা ডিজাইন লেভেলে রিফর্ম করতে হবে, যেটা আমাদের এই ঐক্যমত্য কমিশন এতগুলো কাজ করলো, তারপর অন্যান্য কমিশনগুলো করলো, আমাদের এই ইকোনমিক সেক্টরে এটা হয়নি। তো আপনারা যারাই কথা বলছেন উইথ দ্য নেক্সট গভর্নমেন্ট, আপনি যেটা বললেন যে ম্যানিফেস্টোতে ইট হ্যাজ টু বি টাইম বাউন্ড, তার মধ্যে একটা হতে হবে আই বিলিভ চেঞ্জ, রিডিজাইন দ্য এন্টায়ার স্ট্রাকচার অফ দ্য মিনিস্ট্রি। একবার সরকারে ঢুকে গেলে, এর ভিতরে আটকে গেলে এটা আর চেঞ্জ করা যাবে না। এখন এই মুহূর্তে একজন ব্যুরোক্র্যাট ভালো করছে না খারাপ করছে, এটা যাচাই করার পদ্ধতিটা কি? হোয়াট ইজ দি অ্যাপ্রেজাল মেকানিজম? একটা এসিআর আছে। এসিআর মানে হলো আমার বস অটোক্র্যাট, স্বৈরাচার, উনি যা ইচ্ছা লিখতে পারবেন, আমার কোনো আপওয়ার্ড ফিডব্যাক দেওয়ার উপায় নেই, 360 ডিগ্রি তো নাই। ওনাকে খুশি রাখতে পারলে আমার প্রমোশন হবে, আর না রাখতে পারলে আর কোনোভাবে যদি আমার ওই সিনিয়রিটি মেনটেন করে প্রমোশন না হয়, ফরগেট পারফরমেন্স, তাহলে আমি আন্দোলন করব, ব্লকেড করব। তো এই কয়েকটা বেসিক জিনিস ডিজাইন লেভেলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা করার জন্য প্রাইভেট সেক্টর ইজ বেটার ইকুইপড দেন দি পাবলিক সেক্টর। আপনারা নিজেরা একটা ওয়ার্কশপ করেন, দরকার হলে আমাকে ডাকেন, আমরা একটা হোয়াইট বোর্ড নিয়ে লেটস রিডিজাইন দ্য হোল থিং। তারপর ইমপ্লিমেন্টেশনের জন্য কিছু টাইম লাইন দেন। নাও টেক ইট টু দ্য পলিটিক্যাল পার্টিজ এন্ড সে প্লিজ ডেলিভার অন দিস। না হলে এই ডিসকাশনগুলো, এই একই থিমগুলো আবার আসবে। কি করতে হবে এটা কিন্তু আমরা সবাই জানি, সেই দিক থেকে এই রাউন্ড টেবিলগুলো খুব একটা ইউজফুল না। উই অল নো হোয়াট দ্য ইস্যুজ আর, কিন্তু যেটা করতে হবে সেটা কেন হয় না এটা নিয়ে কিন্তু খুব একটা রিসার্চ হয় না। দ্যাট ইজ দ্য পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মস। ওয়াই ইজ ইট দ্যাট হোয়াট নিডস টু বি ডান ডাজ নট গেট ডান? এটা একটু আরো ডিজাইন লেভেলে করতে হবে, যেটা হয়তো যে কোনো সরকার আমরা হয়তো স্টেবিলাইজ করার পর at the next level we would have done that. এখন এটা আমরা নেক্সট সরকারকে, কিন্তু আমি শেষ করছি যেখানে শুরু করলাম, যে প্লিজ গেট আ সেন্স অফ পার্সপেক্টিভ। আজকে যে শুনে মনে হলো যে আমরা যে একটা বিপ্লবের থ্রুতে গেলাম, গ্লোবালি আনসার্টেনিটি যে এত হাই, তারপর ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট কতগুলো রিস্ক ছিল, সেই তুলনায় আমরা এখন কোথায় আছি একটা ম্যাক্রো ইকোনমিক অ্যান্ড এ মাইক্রো লেভেল, এটার একটু অ্যাপ্রিসিয়েশন হয়তো দরকার অ্যাটলিস্ট নিজেদের মধ্যে। তাহলে কিছুটা হয়তো কনফিডেন্স আসবে আপনাদের, সেখান থেকে আমরা এগোবো। 1 জন থেকে 4 জন হলো, 4 জন থেকে হয়তো কোনোদিন 10 জন হবে, এই কিন্তু 90 তখনও অসন্তোষ থাকবে ওনাদের, ওইটাকেও কমাতে হবে, কিন্তু একটু ওইটার জন্য আরেকটু হয়তো সময় লাগবে।